ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা। আপনারা জানেন ডাকসু ফর চেঞ্জের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আহ্বান জানিয়েছি আজকে আমাদের সংবাদ সম্মেলন। আমাদের সংবাদ সম্মেলনে এখানে উপস্থিত আছেন ডাকসু ভিপি পদপ্রার্থী বিনিয়ামিন মোল্লা এবং জিএস পদপ্রার্থী সাবিনা ইয়াসমিন, এজিএস পদপ্রার্থী রাকিবুল ইসলাম সহ আমাদের প্যানেলের অন্যান্য পদপ্রার্থীরা এখানে উপস্থিত আছেন। আমরা কয়েকটি দাবি দাওয়া নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে আমাদের বিনিয়ামিন মোল্লা ভাই এবং সাবিনা ইয়াসমিন এবং রাকিবুল ইসলাম আপনাদের সামনে কথা বলবেন। তো তারই পূর্বে আমাদের কিছু দাবি দেওয়া আছে, সে ব্যাপারে আমাদের বিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা ভাই কথা বলবেন। তার পূর্বে আমরা প্রথমেই এজিএস পদপ্রার্থী রাকিবুল ইসলামের সংক্ষেপে একটু মতামত শুনতে চাচ্ছি। ধন্যবাদ প্রিয় সাংবাদিক বৃন্দ। আমরা একটি সন্ধিক্ষণে এসে হাজির হয়েছি। অনেক অনিশ্চয়তা, অনেক অসম্ভবতার পাশ কাটিয়ে অবশেষে ডাকসুর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একটি দুঃখের বিষয়, 2019 সালের ডাকসু নির্বাচনে কিভাবে হলগুলোতে প্রভোস্টরা সরাসরি কারচুপির সাথে জড়িত ছিল সেই বিষয়টি জানার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আপনারা জানেন ডাকসুর হলগুলোতে এবং কেন্দ্রগুলোতে প্রার্থীদের কোনো এজেন্ট থাকে না। প্রার্থীদের এজেন্ট না থাকা ওই প্রার্থীর ভোটের কোনো নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মনে করি সেখানে একটি আশঙ্কার জায়গা থেকে যায়। শুধু তাই নয়, 19 সালের ডাকসুতে যে সকল প্রভোস্টরা এই কারচুপি এবং ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত ছিল তাদেরকে কোনোভাবেই 2025 সালের ডাকসু নির্বাচনে কোন রকম দায়িত্বে দেওয়া যাবে না। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে সকল আচরণবিধি দেওয়া হয়েছিল, অনেক প্রার্থী, অনেক প্যানেল সে সকল আচরণবিধি ভঙ্গ করলেও বিশ্ববিদ্যালয় ডাকসু প্রশাসন এবং নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা আশঙ্কা করছি আগামীতেও যদি এমন আচরণবিধি লঙ্ঘন করা হয়, তখন যদি তারা এমন নির্লিপ্ত ভূমিকায় থাকে, তখন আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতা শুরু হবে এবং ডাকসুতে বিশৃঙ্খলা তৈরি হবে। আমরা আরো একটি বিষয় জানাতে চাই, যে সকল নারী প্রার্থী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিজাব এবং নিকাব পালন করেন, তারা তাদের ধর্মীয় মূল্যবোধের প্রতি যথেষ্ট দায়িত্বশীল এবং যথেষ্ট শক্তিশালী। তাদের ভোটার তালিকায় তাদের ছবিগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এটা আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করেছে। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ সকল নারী প্রার্থীদেরকে ভিন্ন উপায়ে রেজিস্ট্রেশনের মাধ্যমেই তাদের শনাক্তকরণ পদ্ধতি করতে হবে এবং ওয়েবসাইট থেকে তাদের ছবিগুলো ব্লার করে দিতে হবে। আমরা আরো একটি বিষয় জানাতে চাই, আপনারা জানেন যে 3টি হল মিলে একটি কেন্দ্র বানানো হচ্ছে। এখানে অনেকের আশঙ্কা হচ্ছে যে 3টি হলের প্রার্থীরা যদি একত্রিত হয়, এখানে সাবোটেজ করা এবং হলগুলোর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার ষড়যন্ত্র হতে পারে। কেননা আপনারা জানেন হলগুলোতে যখন কোনো সমস্যা হয় এক হলের সাথে আরেক হলের সংঘর্ষ বেঁধে যেতে মুহূর্তের সময় লাগে না। ঠিক এই জায়গায় যদি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তাহলে হলগুলোর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ বাঁধিয়ে দিয়ে ডাকসুকে বানচাল করার ষড়যন্ত্র হতে পারে। কেননা আমরা বারবার জানিয়ে এসেছিলাম ডাকসু নির্বাচন একাডেমিক ভবনগুলোতে অংশগ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। একাডেমিক ভবনগুলোতে না করে তারা একটি হাইব্রিড মডেল আবিষ্কার করেছেন। এই হাইব্রিড মডেলের মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে এবং ডাকসু বানচালের ষড়যন্ত্র রয়েছে বলে আমরা মনে করি। শুধু তাই নয়, ওপেন ফিল্ডগুলো যেখানে কেন্দ্র করা হয়েছে সেখানে এখন এমন একটি সময় ভাবসা গরম এবং যে কোনো সময় বৃষ্টি হতে পারে। এই ভাবসা গরমের মধ্যে দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে প্রার্থীরা যদি ভোট দিতে যায় তাহলে তারা নিরুৎসাহিত হবে এবং অনেক ভোটার এখান থেকে চলে যাবে। শুধু তাই নয়, যদি বৃষ্টি হয় ভোটাররা পুনরায় ভোট দিতে আসবে না। এই জায়গায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য এবং স্বাচ্ছন্দ্যে ভোটদানের বিষয়টি নিশ্চিত করবার জন্য পুরো যে নির্বাচন কেন্দ্র আছে, ভোট কেন্দ্র আছে, সেটাকে শামিয়ানার আওতায় আনতে হবে যাতে রোদ এবং বৃষ্টি প্রতিরোধ করা যায় এবং সেখানে স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করতে হবে যেন গরম দূর করে তাদেরকে ভোটারদেরকে নিরাপদে ভোটদানে উৎসাহিত করা যায়। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের আরো কিছু দাবি দাওয়া আছে এবং আরো কিছু আশঙ্কা আছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের পরবর্তী প্রার্থী কথা বলবেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এই পর্যায়ে আমাদের যে আজকের যে মূল এজেন্ডা নিয়ে আমাদের ডাকসু ফর চেঞ্জের ভিপি পদপ্রার্থী
বিনিয়ামিন মোল্লা ভাই কথা বলবেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমরা মূলত যেই বিষয়ে সংবাদ সম্মেলনের আহ্বান করেছি সেটি হচ্ছে, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু এবং হল সংসদে নির্বাচনের যে ভোট দেওয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ভিতরে যারা প্রার্থী হন, প্রার্থীদের নাম থাকে এবং ব্যালট নাম্বার থাকে। যেহেতু প্রায় 40,000-এর মতো ভোটার এবং যারা এবার প্রার্থী হচ্ছেন, সেই প্রার্থীর একটা হিসাব করলে দেখা যায় যে প্রায় 19 জনের ভিতরে প্রতি 19 জনে একজন করে ক্যান্ডিডেট। তাহলে সেক্ষেত্রে কেন্দ্রে যদি 28 জন ক্যান্ডিডেট প্রার্থী হন এবং হলগুলোতে যদি 13 জন প্রার্থী হয়, এত জনের নাম কিন্তু মনে রাখা খুব কঠিন এবং ব্যালট নাম্বারও কিন্তু মনে রাখা খুবই কঠিন। সেক্ষেত্রে আমরা দাবি জানিয়েছি যেন নাম, ব্যালট নাম্বারের পাশাপাশি যারা ক্যান্ডিডেট হবেন তাদের হালনাগাদকৃত স্পষ্ট ছবি যুক্ত করা হয়। সেক্ষেত্রে আমরা এটাও বলতেছি যে যারা, বিশেষ করে যারা নারী শিক্ষার্থী আছেন, হিজাব করেন, তারা যদি তাদের ছবি প্রকাশ করতে না চান, তারা যেভাবেই তাদের ছবি দিবেন সেভাবেই যেন লাগানো হয়। এটা একটা সংঘবদ্ধ চক্রান্ত না হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই এই নামের কারেকশনটি, আপনাদের প্রতি আবেদন থাকবে, নিবেদন থাকবে, এবং আপনারা এই নামের কারেকশনটি আপনারা অবশ্যই, এটা আমি দাবি রাখি অবশ্যই, যেহেতু আপনারা ভুল প্রচার করেছেন, সুতরাং এটা আপনাদের দায়িত্ব এবং আমাদের দাবি, এটা আমরা রাখি, এই অধিকারটা রাখি যে আপনারা সঠিকটা প্রচার করবেন। যদি আপনারা সঠিক নামটা প্রচার না করেন, যারা বিশেষ করে ভুল নাম প্রচার করেছেন, তাহলে বুঝবো যে আসলে আপনারা একটা সংঘবদ্ধ চক্র, আপনারা আসলে আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন। তৃতীয় নাম্বার, আমরা যে বিষয়টা বলবো যে ছাত্রলীগের একজন সাবেক নেতা যিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, আমরা বারবার বলে আসছি যে কেউ একটা সময় ছাত্রলীগ করেছে মানে সে আজীবন খারাপ থাকবে, আমরা এরকম মনে করি না। পরিবেশ, পরিস্থিতি, বাস্তবতা, মানুষের চিন্তা চেতনার সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়। মানুষ আদর্শ পরিবর্তন করে, ধর্ম পর্যন্ত মানুষ পরিবর্তন করে। তবে যদি কারো অতীতের কোনো ফৌজদারি অভিযোগ থাকে, ফৌজদারি অপরাধ থাকে, সেইটা কি মাফ হয়ে যায় ভাই? সেটা কি মাফ হয়ে যায়? সেটা কিন্তু মাফ হয়ে যায় না। 2019 সালে SM হলে যে হামলার ঘটনাটি ঘটে, ফরিদ নামে একজন শিক্ষার্থীকে রক্তাক্ত করা হয়, পরের দিন সেখানে আমি নিজে গিয়েছিলাম। আমি নিজে সাক্ষী দিচ্ছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে, সমগ্র বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আমি নিজে একজন ভিকটিম হয়ে সাক্ষী দিচ্ছি এবং চ্যালেঞ্জ করছি যে সেদিন ডাকসুর তৎকালীন ভিপি নুরুল হক নূর এবং সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ আমরা গিয়েছিলাম। বেনজির নামে আমাদের একজন নারী শিক্ষার্থীও ছিলেন, তাদের উপরে সেদিন সেখানে আক্রমণ করা হয়, ডিম মারা হয় এবং তাদের শরীরে বিভিন্ন জায়গায় মব তৈরি করে মবের ভিতর ঢুকিয়ে তাদেরকে কিলানো হয়, ঘুষানো হয়, মাথায়, শরীরে, পিঠে আঘাত করা হয়, লাথি দেওয়া হয় এবং এই নারী শিক্ষার্থীকে লাথি দিয়ে লাঞ্ছিত করা হয়। যেই ডকুমেন্টগুলো অন দ্য রেকর্ড এখনো আপনারা গুগলে সার্চ করলে বিভিন্ন পত্রপত্রিকা এবং নিউজে পাবেন। তাহলে এখন যদি নির্বাচন কমিশন বলে যে সেই ব্যক্তির নামে কোনো ধরনের অভিযোগ তারা পান নাই, এই কারণে উনি প্রার্থী হতে পারবেন, ওনার নামে কোনো বিচার হবে না, বিচার করার কোনো এভিডেন্স, উইটনেস, সাক্ষী তারা পান নাই, এইটা কি কোনো সত্য কথা? এইটা কি কোনো বাস্তব কথা? তাহলে আমরা তো দেখতেছি যে ঠিক আওয়ামী লীগের সময়ে আমাদেরকে মাহাত্ম বিশ্ববিদ্যালয়ে পিটাইতো ছাত্রলীগ, প্রক্টরের কাছে গেলে প্রক্টর বলতো যে এরকম কোনো কিছু তো শুনি নাই, এরকম কোনো কিছু তো জানি না, এরকম বলতো। তাহলে এখন ওনারা কি একই রকমের ভূমিকা অবতীর্ণ হতে চায়? সেই জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই যে এই ডাকসু নির্বাচনের এই প্রক্রিয়াটাকে এই ইচ্ছা করে যেই সমস্যাটা একদিন, 2 দিন, 3 দিনে সমাধান করা যায়, সেই সমস্যাগুলোকে ওনারা জিইয়ে রেখে ডাকসু বানচালের জন্য একটা চক্রান্ত করতেছে। আবারও বলতেছি যে এই যে সমস্যা, এই সমস্যাগুলোকে ইচ্ছা করে সমাধান করা যায়। দেখেন, একদিন বাড়ানো হয়েছে, মনোনয়ন জমা দেওয়ার বাড়ানো হয়েছে না? কেন বাড়ানো হয়েছে? আমরা বলেছি একদিন বাড়িয়ে দেন, আমরা বলেছি, কারা বলেছে একদিন বাড়িয়ে দেন? কাদের জন্য বাড়ানো হয়েছে এটা এখন স্পষ্ট। যাদের প্যানেল ঠিক করতে তাদের রাজনৈতিক দলের
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতামতের দরকার হয়েছে। লন্ডন থেকে যাদের প্যানেল নির্দিষ্ট হয়ে এসেছে তাদের জন্যই একদিন বৃদ্ধি করা হয়েছে, কারণ তারা প্যানেল ঠিক করতে পারতেছিলেন না। তাহলে এখন দেখেন যে একটি দলের চাওয়ার প্রেক্ষিতে তাদের প্রভাবের কারণে ডাকসুর মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়ে দেওয়া হয়। আর এইদিকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের এই প্রায় 40,000 ভোটারের যে দাবি, প্রার্থীর যে দাবি, যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন, এইটা তারা যুক্ত করতেছে না। আমরা যৌক্তিক দাবির কথা বলতেছি যে সেই 19 সালে যারা আমাদের উপরে হামলা করেছে, যাদের নেতৃত্বে হামলা হয়েছে, অন রেকর্ড আছে সেই বিষয়গুলো, সেগুলোর আপনারা বিচার করেন, সেগুলো তারা বিচার করতেছে না, সেগুলো তারা ঝুলিয়ে রেখেছে। তার মানে কি আপনারা বুঝতেছেন না যে নির্বাচন কমিশনকে একটি জায়গা থেকে প্রভাবিত করা করতেছে এবং তারা প্রভাবিত হচ্ছে। আমরা স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা যদি এইখানে খুব সূক্ষ্ম গেম খেলতে চান, আমরা সেটা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে আপনারা কিন্তু সেগুলো উন্মুক্ত করে দেব। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী জানে এই যে ডাকসু নির্বাচন আজকে আসছে, এই ডাকসু নির্বাচন এমনি এমনি আসে নাই। এই ডাকসু নির্বাচনের জন্য আমাদেরকে অনেক ফাইট করতে হয়েছে, আমাদেরকে অনেক লড়াই করতে হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালোবেসে একদম আন্তরিক হয়ে এই ডাকসু নির্বাচনটা দিচ্ছে না। আমরা এই ডাকসু নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন, রাজনৈতিক সচেতন শিক্ষার্থীদের দিকে ফাইট করেছি। আমি নিজে আমরণ অনশন করেছি, অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমার সাথে শিক্ষার্থীরা ছিলেন, প্রতিবাদ করেছি। শিক্ষার্থীদের সচেতনতার কারণে তারা আজকে ডাকসু দিতে বাধ্য হচ্ছে। তার মানে একদম নিরপেক্ষভাবে ভালোবেসে যে এই ডাকসু নির্বাচনটা হচ্ছে তা না, পরতে পরতে ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, বানচাল করার জন্য সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্রের জাল বিছিয়ে রাখা হয়েছে, যেগুলো বললাম। আমরা স্পষ্টভাবে বলছি, যদি নির্বাচন কমিশন ছবি যুক্ত না করে এবং এই যে ছাত্রলীগের সাবেক একজন নেতা যিনি ফৌজদারি অভিযোগে অভিযুক্ত, তার বিচার না করা হয়, তাহলে এই যে নির্বাচন কমিশন তাদের যে পক্ষপাতমূলক আচরণ, তাদের যে ষড়যন্ত্রমূলক আচরণ, সেই আচরণের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করব। আমাদের পরিষ্কার কথা, সেই আচরণের বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলন করব। তবে একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, অনেক লড়াই সংগ্রাম করে জীবনের এক আমরণ অনশন করে জীবনের ঝুঁকি নিয়ে, জীবনকে পরোয়া না করে আমরা এই ডাকসু নির্বাচন এই পর্যন্ত নিয়ে আসছি। এইখান থেকে ডাকসু নির্বাচনকে এরকম সূক্ষ্ম ষড়যন্ত্র করে আপনারা বানচাল করবেন আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চুপ করে থাকবো, তা হতে দেব না। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে ঐক্যবদ্ধ। আমরা বুলেটের সামনে বুক পেতে দিয়েছি না, স্নাইপারের সামনে বুক পেতে দিয়েছি না। সুতরাং যে কোনো ষড়যন্ত্র চক্রান্তকে উপেক্ষা করে, যে কোনো প্রভাব বলয়কে ভেঙে দিয়ে আমরা ডাকসু নির্বাচনকে সম্পন্ন করব। শিক্ষার্থীদের এই গণতান্ত্রিক অধিকার আদায়ের প্ল্যাটফর্মকে আমরা বাস্তবায়ন করব। একটা কথা বলতে চাই, এই ডাকসু কিন্তু শুধু নির্বাচন না। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এখন উৎসবে আছেন, আমেজে আছেন, প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও ডাকসুর আমেজে আছেন, উৎসবে আছেন, এই গণতান্ত্রিক উৎসব আমেজ চলছে। যারা প্রার্থী হয়েছেন, আপনাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে এই ডাকসু নির্বাচন কিন্তু কেবলমাত্র একটা ডাকসু নির্বাচন নয়, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন। সুতরাং এই অধিকারকে বানচাল করার জন্য এখনো সূক্ষ্ম ষড়যন্ত্র হচ্ছে, আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে এবং এগুলো নিয়ে কথা বলতে হবে। তো আমাদের যে প্যানেল, আমরা আমাদের প্যানেলের নাম ইতিমধ্যে ঘোষণা করেছি, ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। আমাদের যে স্লোগান, নিরাপদ ক্যাম্পাস চাই, ডাকসু নিরাপদ নির্বাচন চাই, কেউ আমাদের দাবা রাখতে পারবেন না। মোল্লা ভাই বক্তব্য দেন। ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ আমাদের যে প্যানেল, আমরা সেই প্যানেলের নাম ঘোষণা করেছি এবং আমরা আমাদের যে স্লোগান, নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, এটাও আমরা ঘোষণা করেছি এবং আমরা যে ভিশন নিয়ে কাজ করতে চাই, আমাদের ভিশন একদমই স্পষ্ট, 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল। এবং আমরা এটা ঘোষণা দিয়েছি যে আমরা দায়িত্ব পেলে প্রথমেই
আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা প্রয়োজন ও যোগ্যতার ভিত্তিতে তাদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা, পার্ট টাইম জবের ব্যবস্থা করা এবং ইউনিভার্সিটি এই পেরিফেরিতে যারা থাকেন তাদের জন্য আমাদের আউটসোর্সিং জবের ব্যবস্থা করা। প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী যারা এখনো আবাসন পান নাই, ইমিডিয়েটলি তাদের আবাসনের ব্যবস্থা অথবা আবাসন ভিত্তিক ব্যবস্থা করা, এই কাজগুলো আমরা করব। আমাদের সকল বিষয় সুস্পষ্ট। এ পর্যায়ে এই বিষয়ে আরো কিছু কথা বলবেন আমাদের ডাকসু ফর চেঞ্জ প্যানেলের জিএস প্রার্থী সাবিনা ইয়াসমিন। আসসালামু আলাইকুম, আমি সাবিনা ইয়াসমিন, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের 18-19 বিভাগের একজন শিক্ষার্থী। আমি ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ প্যানেল থেকে একজন জিএস প্রার্থী। তো আমি এখন বলবো যে মোটা দাগে আমরা আসলে কি কি বিষয় নিয়ে কাজ করতে চাই। আমাদের যেহেতু ভীষণ হচ্ছে অন স্টুডেন্ট, অন বেড, অন টেবিল, সো বাসস্থান নিয়ে হচ্ছে আমরা মেইনলি কাজ করব, কারণ এইটা হচ্ছে দীর্ঘদিন ধরে স্টুডেন্টদের একটা জায়গা, কনসার্নের জায়গা, যে হচ্ছে বাসস্থান সংকটটা কিভাবে কমানো যায় এবং ঠিক করা যায়। তো আগে দেখা গেছে যে দখলদারিত্বের যে রাজনীতি ছিল সেটার কারণে আরো এই যে সমস্যাটা আরো বেশি বেড়ে গেছে। তো এইটা কিভাবে কমানো যায় এবং হচ্ছে আমরা এরপরে যে কাজটা করতে চাই সেটা হচ্ছে খাদ্যের পুষ্টিমানটা নিশ্চিত করা। আমাদের হলে খাবারের মানের অবস্থা খুবই বাজে, যে হলের খাবারের মধ্যে দেখা যায় বিভিন্ন রকমের জিনিস যেগুলো হচ্ছে খাওয়া যায় না, পোকামাকড় এগুলো পাওয়া যায়। তো এইগুলো নিয়ে আমরা কাজ করব। এরপর হচ্ছে আমাদের যে ইশতেহার, আমরা যে 14টা ইশতেহার রেখেছি তার মধ্যে আমাদের প্রথম ইশতেহার ছিল যে ডাকসুকে ক্যালেন্ডারভুক্ত করা। এই যে আমেজটা, উৎসব মুখর পরিবেশে ডাকসু হচ্ছে, এইটা যাতে প্রতি বছর আমরা করতে পারি, সেইটার আমরা যদি নির্বাচিত হই তাহলে এটার ব্যবস্থা অবশ্যই করব। এছাড়া হচ্ছে আমরা যদি গবেষণার কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু হচ্ছে বিশ্বমানের যে গবেষণা সেটা নাই। তো বিশ্বমানের একটি গবেষণামূলক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য যেই কাজগুলো করা দরকার এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাকা ইউনিভার্সিটিকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো আমরা করব। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে একটা পুরনো লাইব্রেরি অনেক বছর আগে যেটা হচ্ছে নির্মাণ হয়েছিল, কিন্তু আমাদের যে এই লাইব্রেরিতে সিট সংকট দেখা যায় যে এত যদি আমরা পড়তে যেতে চাই তখন লাইন ধরে আমাদেরকে ওয়েট করতে হয় একটা সিটের জন্য, সকালবেলা ঘুম থেকে উঠে বসে থাকতে হয়। তো এই সিটটা যাতে বাড়ানো যায়, নতুন করে হচ্ছে লাইব্রেরি ভবন নির্মাণ করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করব। এরপর যদি আমরা বলি স্বাস্থ্য ব্যবস্থাটা, ঢাকা ইউনিভার্সিটির দেখা যায় যে খাদ্যের মান তো খারাপই এবং স্বাস্থ্য যে ব্যবস্থাটা সেটাও কিন্তু ভালো না। আমাদের যে এখন মেডিকেল সেন্টারটা আছে সেটাকে আমরা নাপা সেন্টার বা প্যারাসিটামল সেন্টার বলে থাকি, মক করে বলে থাকে এটা। তো এইটাকে হচ্ছে আমরা সুন্দর করার এবং হচ্ছে কিভাবে হচ্ছে আমাদের ক্যাম্পাসে কিন্তু কোনো হচ্ছে মেডিসিনের যে দোকান বা হচ্ছে সহজলভ্য ব্যবস্থা সেটা কিন্তু পাওয়া যায় না। তো আমরা হচ্ছে মেডিসিন কর্নার বানাইতে চাই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়, যাতে হচ্ছে স্টুডেন্টদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে উন্নত করা যায়। ভেন্ডিং মেশিন যেগুলো হচ্ছে অনেক আগে দেওয়া হয়েছে সেগুলোর আমরা অলরেডি কাজ করেছি, ভেন্ডিং মেশিন নিয়ে সংস্কার করেছি এবং নতুন ভেন্ডিং মেশিন মেয়েদের 5টা হলে বসাইছি। এছাড়াও আমাদের অনেক কাজ করার জায়গা আছে হলের বিভিন্ন জায়গায় যেখানে ভেন্ডিং মেশিন নাই, যেমন কলা ভবনের কমন রুমে এখানে যে ভেন্ডিং মেশিন বসানো আছে সেগুলো ভালো কাজ করতেছে না। এই জন্য আমরা হচ্ছে নতুন ভেন্ডিং মেশিন বসায় কিভাবে স্টুডেন্টদের মেয়েদের স্বাস্থ্যের ব্যবস্থা উন্নত করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। আমাদের যে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থাটা সেটা খুবই দুর্বল, নারীদের জন্য, বিশেষ করে নারীদের জন্য ক্যাম্পাসটা হচ্ছে খুবই অনিরাপদ। আমি নিজেও অনেকবার হয়রানির শিকার হয়েছি। ক্যাম্পাসে দেখা যায় ভবঘুরে, পাগল, এদের হচ্ছে অবাধ চলাচল এবং বহিরাগতদের অবাধ চলাচল, যাদের দ্বারা হচ্ছে মেয়েরা ছেলেরা অনেক সময় হয়রানির শিকার হয়। সেই অবাধ নিয়ন্ত্রণটা কিভাবে, অবাধ চলাচলটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা নিয়েও আমরা কাজ করব। এবং আপনারা দেখবেন যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যতগুলো হল রয়েছে তার মধ্যে হচ্ছে মেয়েদের হলের সংখ্যা খুবই কম, কিন্তু দেখা যায় মেয়ে ছেলের সংখ্যা কিন্তু প্রায় একই রকম, 47% মেয়ে আর 53% ছেলেদের সংখ্যা। কিন্তু মেয়েদের জন্য মাত্র 5টা হল বরাদ্দ করা হয়েছে আর ছেলেদের জন্য 14টা। মেয়েদের বাসস্থান অবস্থাটা খুবই খারাপ অবস্থা। তো এটার জন্য হচ্ছে কিভাবে নতুন হল নির্মাণ করা যায় এবং শিক্ষার্থীদের বাসস্থানটা নিশ্চিত করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। দেখবেন মেয়েদের যে জুলাইয়ে অবদানটা, মেয়েরা কিন্তু প্রথম সারিতে থেকে আন্দোলন করছে, কিন্তু মেয়েদের সেই জায়গাটা দেওয়া হয় না। একটা সাইডলাইন করে দেওয়ার যে একটা টেন্ডেন্সি মেয়েদেরকে, সেটা কিন্তু রয়ে গেছে। এই কারণে আমরা হচ্ছে ডিসকাস করে আমি প্রতিনিধিত্বে আসছি, যাতে করে আমি নির্বাচিত হইলে মেয়েদের বিষয়গুলো, অধিকারগুলো নিশ্চিত করতে পারি সেটা নিয়ে আমি কাজ করব। এরপর যদি আমি বলতে চাই
ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি হতে এসেই একটা স্টুডেন্ট সব থেকে যেই খারাপ অবস্থাটা শিকার হয় সেটা হচ্ছে এই যে কি বলে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তির ব্যবস্থাটা, দৌড়াদৌড়ি, মানে প্রথম এসেই ও হতাশ হয়ে যায় যে মানে ভর্তির কার্যক্রমটা দেখে। তো সেখানে সেটাকে কিভাবে অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে নিয়ে আসা যায় সেটা নিয়েও আমরা কাজ করব। এটার জন্য হচ্ছে আমরা একটা অটোমেশন সিস্টেম নিশ্চিত করতে চাই, যাতে হচ্ছে ডিউ ইন অটোমেশন অন স্টপ সলিউশন এটার মধ্যে নিয়ে আসা ঢাকা ইউনিভার্সিটিকে, সেটা নিয়ে আমরা কাজ করব। এখন যদি বলা হয় যে স্টুডেন্টরা আমাদেরকে কেন ভোট দিবে, আমাদের জায়গাটা কোথায়, যে আমাদের লড়াই সংগ্রাম আছে কিনা। আমাদের যে ভিপি প্রার্থী তারও হচ্ছে 2018 সাল থেকে লড়াই সংগ্রাম আছে, আমাদের যে এজিএস প্রার্থী সেও হচ্ছে 2018 সাল থেকে লড়াই সংগ্রাম করে আসছে, এবং আমিও ঢাকা ইউনিভার্সিটিতে আসার পর থেকে যতগুলো আন্দোলন হয়েছে সব কিছুতে প্রতিবাদী ভূমিকা পালন করেছি। এবং আপনারা তো জানেন মিডিয়ার ভাই বোনেরা যে হচ্ছে এই যে ডাকসু নির্বাচনটাকে নিয়ে আসা, এটার পিছনেও কিন্তু অনেক লড়াই সংগ্রাম ছিল, অনশন ছিল, হসপিটালে যে ভর্তি ছিল ইয়ামিন ভাই, তারপর আমাদের যে সদস্য আছে মাহাতাব ও ভর্তি ছিল, এবং আরেকটা প্যানেল ডিউ ফার্স্ট প্যানেলের আরো একজন ছিল যে হচ্ছে অসুস্থ হয়ে গিয়েছিল। তো আমরা হচ্ছে এমন ব্যবস্থা করতে চাই যাতে হচ্ছে এরকম লড়াই সংগ্রাম করে আর ডাকসুকে নিয়ে না আসতে হয়, যাতে হচ্ছে এটা হচ্ছে ক্যালেন্ডারভুক্ত করা যায়, প্রত্যেক বছর আমরা ডাকসুটাকে নিশ্চিত করতে পারি, এরকম একটা পরিবেশ শিক্ষার্থীদেরকে উপহার দিতে পারি, সেটার চেষ্টাই করব। এই পর্যন্তই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমাদের এই প্যানেলে আরো যারা আছেন আমরা একটু তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমাদের এই প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে আছে মোহাম্মদ শাকিব খান, এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে আছে মোহাম্মদ তোফাজ্জল হক আকাশ, সমাজ সেবার সম্পাদক হিসেবে আছে আরিফুর রহমান মজুমদার, ক্রীড়া সম্পাদক হিসেবে আছে মোহাম্মদ মুক্তার হোসেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে আছে হৃদয় আহমেদ, এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছে সাবে মাসানি, স্বাস্থ্য ও পরিবহন সম্পাদক হিসেবে আছে, পরিবেশ সম্পাদক হিসেবে আছে রাকিব হোসেন গাজী, মানবাধিকার ও আইন সম্পাদক হিসেবে আছে ইশতিয়াক আহমেদ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক হিসেবে আছে মোহাম্মদ রজব সালার খান শাওন, সদস্য পদ প্রার্থী আছেন মাহতাব ইসলাম, মোহাম্মদ জাহিদ হাসান, আবদুল্লাহ আল নোমান, কৌফিক আদির, রফিকুল আলম রুদ্র, মুফাসসিল হক। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। জি, আমাদের প্যানেলের নাম হচ্ছে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। আমাদের স্লোগান নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমাদের ভিশন 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল, এবং স্টুডেন্টদের জন্য মেধা, যোগ্যতা ও প্রয়োজনের ভিত্তিতে ইন্টার্নশিপ, পার্ট টাইম জব এবং আউটসোর্সিং এর ব্যবস্থা করা। তো আমার নামটা মোহাম্মদ বিন, আচ্ছা আমি এটা আরেকবার নামের কারেকশনটা দিয়ে দিচ্ছি, অনেক অভিযোগ দিয়েছি আপনাদের কাছে। আমার নামের স্পেলিংটা হচ্ছে মোহাম্মদ বিন ইয়ামিন মোল্লা। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি নিরাপদ ক্যাম্পাস সুষ্ঠু নির্বাচন আমাদের দাবি মানতে হবে। বিন ইয়ামিন মোল্লা, আমার যে ইয়ামিন নয়ের গণতন্ত্র, সুশাসন, মুক্তি, নিরাপদ ভোট, নিরাপদ ক্যাম্পাস, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, হামলাকারীদের বিচার, নিরাপদে বাংলাদেশ চাই, এবং কোন বিশৃঙ্খলা অনিয়ম চাই না। কেউ আমাদের প্রতিটা আন্দোলন সংগ্রামে কোটা সংস্কার আন্দোলন আমাদের আন্দোলন, কেউ আমাদের কোন বিশৃঙ্খলা বিরক্তকরণ সমাধানের চেষ্টা করবেন। আমরা নিরাপদ বাংলাদেশ চাই, নিরাপদ ক্যাম্পাস চাই, আমাদের দাবি মানতে হবে, আমাদের মুক্তি সংগ্রাম। আমার নামের